এবার ভারতের মাটিতে টাইগারদের সিরিজ জেতার মিশন। রোববার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত এ দলকে হারিয়ে শিরোপা জিততে আত্মবিশ্বাসী নাসিররা। ঈদের আগে নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেবে বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত সালমারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হলেন ওয়াসিম আকরাম। বিপিএল এর নতুন এ দলে খেলবেন ক্রিস গেইল ও কাইডেন পোলার্ড, নিশ্চিত করল ফ্র্যাঞ্চাইজি চেয়ারম্যান। গেল সাড়া দিয়েছে, খুব ভালো। গেল, পলার্ড, ওয়েস্ট ইন্ডিয়ানও সাড়া দিয়েছে। এই মাত্র আমরা কমিটমেন্ট পেলাম যে অফিসিয়ালি কনফার্ম হলেন যে উনি আমাদের সাথে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে ওয়াসিম আকরাম থাকবেন ইনশাল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে আগালেও তৃণমূল কাঠামোতে এখনো পিছিয়ে বাংলাদেশের ক্রিকেট, মত ক্রীড়া বিশ্লেষকদের। রাজধানী কেন্দ্রিক উন্নয়নে দৃষ্টি বিসিবির। এবং ঘটনাবহুল লন্ডন ডার্বিতে আর্সেনালকে 2-0 গোলে হারালো চেলসি। লা লিগায় দুর্বল প্রতিপক্ষ গ্রানাদার বিপক্ষে রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়। সারা বিশ্বের খেলাধুলাকে নিয়ে আমাদের কতই না কৌতূহল, আর সবার জন্য মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন এই খেলার সময়। আর সময়ের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই ক্রিকেট। ভারত বাংলাদেশ এ দলের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। এবার ভারতের মাটিতে সিরিজ জেতার পালা টাইগারদের। সেই লক্ষ্যেই মাঠে নামবে নাসির মুমিনুলরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত এ দলের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে রোববার সকাল 9:30টায়। এরই মধ্যে সিরিজে 1-1 সমতা রয়েছে। প্রথম ম্যাচে সুরেশ রানাদের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মুমিনুলরা। বিশেষ করে সহ-অধিনায়ক নাসির হোসেনের নজর কাড়া পারফরম্যান্স ভারতের মাটিতে সিরিজ জিততে স্বপ্ন দেখাচ্ছে অতিথিদের। এছাড়া বাংলাদেশ দলে নেই ইনজুরি সমস্যা, সেই সঙ্গে ক্রিকেটাররাও দারুণ আত্মবিশ্বাসী, কেননা জাতীয় দলের অনেক ক্রিকেটার এখন এ দলে থাকায় কয়েক মাস আগে দেশের মাটিতে টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্মৃতি অনুপ্রেরণা দিচ্ছে রুবেল আলামিনদের। তবে কাজটা সহজ হবে না, কারণ আগের ম্যাচের প্রতিশোধ নিতে মরিয়া ভারতও। স্বাগতিক হবার সুবিধার সঙ্গে উন্মুক্ত চাঁদ, গুরকিত সিং ও রায়নার ব্যাটে ভর দিয়ে সিরিজ নিজেদের করতে চায় ভারত এ দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফর করবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এ সপ্তাহেই। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে সিরিজে স্বাগতিক হবার সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের মেয়েরা ভালো করতে চায় বলে জানিয়েছেন কোচ চাম্পিকা গামাগে। প্রায় 1.5 বছর হতে চলল আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। যদিও বা গেল বছর সেপ্টেম্বরে এশিয়ান গেমসে টি-20 ম্যাচ খেলেছিল জাহানারা সালমারা, কিন্তু এরপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে একরকম অঘোষিত নির্বাসনেই যেন আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সামনেই ব্যস্ত সূচি নারী দলের। অক্টোবরে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা, তার আগে এ মাসের শেষেই পাকিস্তান সফরের কথা রয়েছে সালমাদের। এরই মধ্যে বিসিবির প্রতিনিধি দল পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দিয়েছে। তবে প্রস্তাবিত এই সফর বাস্তবে রূপ নিবে কিনা তার সিদ্ধান্ত নেবে সরকার ও বিসিবি। শেষ পর্যন্ত এই সফর হবে কিনা তা জানা যাবে ঈদের আগেই। রিপোর্ট আমাদের মাননীয় বোর্ড সভাপতি মহোদয়ের কাছে দিয়েছেন। এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ইন্টারনাল প্রিপারেশন গুলো নিয়ে রাখবো, বাট সিদ্ধান্তটা অবশ্যই বোর্ডের এবং সরকারের নীতি নির্ধারণের বিষয় আছে। কিছু সময়সীমা নির্ধারণ করা আছে ঈদের ইমিডিয়েট পরে। সেক্ষেত্রে যদি কোনো যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়, বোর্ড সভাপতি মহোদয় দেশের বাইরে আছেন, উনি আসার পরে এই ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমাদের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সার্বক্ষণিকভাবে যোগাযোগ আছে। যদি ট্যুর হয় সেক্ষেত্রে টিমের কিছু লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে, এগুলো নিয়েও আমরা কাজ করছি। এদিকে পাকিস্তান সফর ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দীর্ঘদিন কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় ক্যাম্প চলার পর এবার বিভিন্ন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে জাহানারা শুক্তারারা। পাকিস্তান সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না আসলেও প্রোটিয়া নারীদের বিপক্ষে হোম সিরিজে স্বাগতিক হবার সুবিধা কাজে লাগিয়ে ভালো করতে প্রতিজ্ঞাবদ্ধ সালমারা। ফিটনেস ব্যাপারে আছে, তারপরে একটু ব্যাটিং সাইডে একটু উইক আছে, এই ব্যাপারে একটু কাজ করছে, বিটুইন দ্য উইকেট ভালো করতে হবে একটু, বাট দে আর ইম্প্রুভিং। 1 বছর মতো আমরা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে নাই, এই জন্য আমরা জানি না আমরা কোন লেভেলে আছে, একটু চিন্তা আছে। হোম অ্যাডভান্টেজ তো অবশ্যই করতে হবে,
এই ব্যাপারে উইকেট একটু স্পিন উইকেট ও একটু স্লো উইকেট করতে হবে। এ সপ্তাহেই নারীদের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে বিসিবির। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের জন্য কিছুটা কৌশলী হতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। লাইন এবং লেন্থ সঠিকভাবে বজায় রেখে বাংলাদেশি ব্যাটসম্যানদের বিরক্ত করাটাই তাদের বোলারদের প্রধান কৌশল হবে বলে জানান তিনি। স্থানীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে শনিবার এমনটাই জানিয়েছেন স্মিথ। এদিকে বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় সাবেক অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম। প্রায় 9 বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে আসছে বিশ্ব ক্রিকেটের প্রতাপশালী দল অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশ দলের সাম্প্রতিক দুর্দান্ত পারফরমেন্সে কিছুটা দুশ্চিন্তার ছাপ পড়েছে অজি ম্যানেজমেন্টের কপালে। তাই টাইগারদের বিপক্ষে লড়াই করার আগে বেশ আটঘাট বেঁধে মাঠে নামছে টিম অস্ট্রেলিয়া। উপমহাদেশের কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে প্রথম ধাপ হিসেবে ভারতীয় সাবেক অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে দলের পরামর্শক হিসেবে ইতিমধ্যেই নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনিতেই এই উপমহাদেশের কন্ডিশন নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে অজিরা। সেই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ব্যাটসম্যানদের কাবু করতে ভিন্ন কৌশলের ছক কষছে টিম অস্ট্রেলিয়া, এমনটাই জানান অজি নতুন অধিনায়ক স্টিভ স্মিথ। এটা মনে রাখতে হবে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি কন্ডিশনে খেলতে যাচ্ছি, যেখানে টেস্ট খেলার অভিজ্ঞতা আমাদের দলের কোনো ক্রিকেটারের নেই। আমরা সঠিক লাইন এবং লেন্থ বজায় রেখে বল করতে চাই, যাতে করে বাংলাদেশের ব্যাটসম্যানরা বিরক্ত হয়েই আউট হয়ে যাবে। এটা একটা ভালো কৌশল, আশা করি এটা আমাদের কাজে আসবে। পাশাপাশি প্রথমবারের মতো বিদেশ সফরে কোনো পূর্ণাঙ্গ সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া স্মিথ টাইগারদের বিরুদ্ধে অতি আক্রমণাত্মক না খেলে কিছুটা ভিন্ন পথেই হাঁটতে চান। দেখুন, আপনি নিজের মাটিতে খেললে যেমন খুশি তেমন করেই খেলতে পারেন, কিন্তু আপনি যখন ভিন্ন কন্ডিশনে খেলতে যাবেন তখন আপনাকে কিছুটা রক্ষণাত্মক হতেই হবে। তবে সবকিছুই উইকেটের উপর নির্ভর করবে। আমরা অবশ্য দুই স্পিনারকে নিয়েই আক্রমণে যেতে চাই। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 28 সেপ্টেম্বর ঢাকায় আসছে টিম অস্ট্রেলিয়া। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। এছাড়াও বিপিএল এর নতুন এ দলের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের 2 হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল ও কাইডেন পোলার্ড। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন ফ্রাঞ্চাইজি চেয়ারম্যান নাফিসা কামাল। তিনি আরও জানান, এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল গড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। খেলার সময় আরো যা দেখবেন, উদ্বোধন হলো বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের রোলার স্কেটিং ট্র্যাক। দীর্ঘদিন পর নিজস্ব ট্র্যাক পেয়ে দারুণ খুশি স্কেটাররা। এবং শিশু কিশোরদের হ্যান্ডবল খেলায় আগ্রহী করতে ফেডারেশন চালু করছে প্রশিক্ষণ ক্যাম্প। ভালো পারফর্ম করে জাতীয় দলের প্রতিনিধিত্ব করাই টার্গেট খুদে খেলোয়াড়দের। বগুড়ায় জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিন শেষে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে রংপুর বিভাগ এগিয়ে আছে 28 রানে। দিন শেষে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ 5 উইকেটে 266 রান। এদিকে খুলনায় ঢাকা বিভাগের প্রথম ইনিংসে 187 রানের জবাবে খুলনার সংগ্রহ 4 উইকেটে 168 রান। এছাড়া রাজশাহীতে বরিশালের দেয়া 370 রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজশাহী সংগ্রহ বিনা উইকেটে 25 রান। এবং ফতুল্লায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে সিলেটের সংগ্রহ 8 উইকেটে 352 রান। বগুড়ার শহীদ চাঁদু স্টেডিয়ামে আগের দিনের 12 রান নিয়ে রংপুরের হয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দলীয় 43 রানে সাজঘরে ফেরেন সাইমন। এরপর তানভীরও বেশিক্ষণ টিকতে পারেননি, 31 রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর দলীয় 47 রানে তারিক সাজঘরে ফেরার পর দলের হাল ধরেন নাইম ও মাহমুদুল জুটি। নাইম 46 ও মাহমুদুল 41 রান করে আউট হলে মাঠে নামেন ধীমান ও আরিফুল। দিন শেষে ধীমান 85 ও আরিফুল 48 রান করে অপরাজিত আছেন। এদিকে প্রথম স্তরের আরেক ম্যাচে খুলনায় আগের দিন 8 উইকেটে 174 রানে দিন শুরু করা ঢাকা 187 রানেই শেষ করে তাদের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে মেহেদী হাসানের 53 রানের ইনিংসের ওপর ভর করে 4 উইকেটে 168 রানে দিন শেষ করে খুলনা বিভাগ। খুলনার পক্ষে মোহাম্মদ মিঠুন 21 রান নিয়ে ও নুরুল হাসান 25 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। অন্যদিকে রাজশাহীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বরিশালের বিধ্বংসী বোলিংয়ে মাত্র 93 রানে অল আউট হয় রাজশাহী বিভাগ। দলের হয়ে মুশফিক সর্বোচ্চ 32 রান করেন। বরিশালে তৌহিদুল একাই নেন 6 উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 160 রানে গুটিয়ে যায় বরিশাল। জবাবে 370 রানের টার্গেটে রাজশাহীর হয়ে ব্যাট করতে নামেন শান্ত ও জহুরুল। দলীয় 25 রান করে দিন শেষ করেন এই দুজন।
এদিকে ফতুল্লায় দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে আগের দিনের 4 উইকেটে 240 রানের স্কোর নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সিলেট বিভাগ। তবে বৃষ্টির বাধায় সারাদিন মাত্র 30 ওভার খেলা মাঠে গড়ায়। আগের দিনের 2 অপরাজিত ব্যাটসম্যান রাজিন 74 ও রুমন 80 রানে আউট হন। এরপর রাহাতুল ফেরদৌস দলের হাল ধরেন। তার অপরাজিত 50-তে দলীয় সংগ্রহ 350 পার করে সিলেট। শেষ পর্যন্ত 8 উইকেটে 352 রানে দিন শেষ করে সিলেট। ফারজানা মুমু, সময় সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এগিয়ে গেলেও দেশের ক্রিকেটে তৃণমূল কাঠামো এখনো বেশ নড়বড়ে আছে বলে মত ক্রীড়া বিশ্লেষকদের। আর দ্রুত এই কাঠামো পুনর্বিন্যাস করা না হলে যে কোনো সময় বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতি থমকে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। এদিকে তৃণমূল নয় বরং দেশের ক্রিকেট কাঠামো দ্বিকেন্দ্রীকরণের দিকেই মনোযোগ বিসিবির। বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির গ্রাফটা যে বেশ ঊর্ধ্বমুখী তার প্রমাণ গেল কয়েক সিরিজে টাইগারদের মাঠের পারফরমেন্সে। আর এই সুবাদে দেশে কিংবা বিদেশে ক্রিকেটের ওয়ানডে ভার্সনে বাংলাদেশ এখন সমীহ জায়গা নেওয়া শক্তিই বটে। কিন্তু প্রশ্ন আছে টাইগারদের টেস্ট ও টি-20 ফরম্যাটের সাফল্য নিয়ে। গোটা জাতি যখন টাইগারদের সাফল্যে বুধ, তখন কপালে চিন্তার রেখা ক্রিকেট বিশ্লেষকদের। কেননা এই সময় দেশের আন্তর্জাতিক ক্রিকেট এগুলো এখনো অবহেলিত জাতীয় ক্রিকেট লীগ, স্কুল ক্রিকেট সহ তৃণমূল পর্যায়ের আসরগুলো। পাশাপাশি অর্থ অব্যবস্থাপনার অভিযোগ আছে জেলা পর্যায়ের সংগঠনগুলোর বিরুদ্ধে। আর এসব দিকে বিসিবি দৃষ্টি না দিলে তা ক্রিকেটের জন্য আগামীতে আশনি সংকেত হবে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। আমরা জাতীয় পর্যায়ে বেশ ভালো কাজ করছি, কিন্তু ডিভিশনাল পর্যায়ে কিন্তু আমরা যেতে পারিনি। তাতে যেটা হচ্ছে যে একটা ছোট সংখ্যার গ্রুপকে আমরা জাতীয় পর্যায়ে ট্রেনিং করানোর সুযোগটা দিতে পারছি, কিন্তু আমি যে সংখ্যাগুলি একটু আগে বললাম 80 জন বা 32 জন, তাদের একটা বড় সংখ্যায় কিন্তু এই প্রশিক্ষণের আওতায় আসতে পারছে না। ন্যাশনাল লিগের একটা কোচের বেতন পায় না, একজন ট্রেনার বেতন পায় না। তো আমাদের ক্রিকেটকে আমি আসলে কিভাবে বলবো, কাদের কাছে আমরা জিম্মি আসলে? কেন আমরা পারি না এই পরিবর্তন আনতে? কারণ আমাদের এখানে সবকিছু হতে রাজনীতির একটা ব্যাপার থাকবেই। এদিকে দেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেট কাঠামোতে কোনো সমস্যা নেই দাবি বিসিবির। তাই ক্রিকেটের মাতৃগর্ভের দিকে দৃষ্টি দেওয়ার বদলে বিসিবির পরিকল্পনা এখন রাজধানীর ক্রিকেট কাঠামো পরিবর্তনের দিকে। তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে আর পরিচালনা করার কোনো প্রয়োজন নেই। মনে করি ডিসেন্ট্রালাইজেশন ছাড়া এর পরের পর্যায়ে আমাদের কোনো ফিউচার নেই, আমাদের ফিউচারটা এখানেই থেমে থাকবে। তবে কবে থেকে এই কার্যক্রম শুরু করবে বিসিবি কিংবা এই পরিকল্পনা আদৌ বাস্তবায়নযোগ্য কিনা তা নিশ্চিত করেনি দেশীয় ক্রিকেটের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক দল থেকে চূড়ান্ত দলে স্থান করে নেওয়াটা অনেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। পাশাপাশি দলে থাকতে হলে পারফর্ম করেই থাকতে হবে বলে মনে করেন তিনি। শনিবার অনুশীলন শেষে এসব কথা বলেন মামুনুল। এদিকে তাজিকিস্তান ও কিরগিজস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে তৃতীয় দিনের মতো ফুটবলারদের অনুশীলন করিয়েছেন কোচ ফাবিও লোপেজ। এদিন সকাল ও বিকাল 2 ভাগে বিভক্ত হয়ে অনুশীলন করেন ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা। অনুশীলনে কোনো নতুনত্ব না থাকলেও নতুন কোচের সাথে বেশ উচ্ছ্বসিত ছিলেন ওয়াহেদ এমিলিরা। চলতি সপ্তাহেই এই প্রাথমিক দল থেকে 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ। তাদের নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু হবে সাভারের বিকেএসপিতে। আমার স্থান ধরে রাখতে হলে আমাকে চ্যালেঞ্জ নিতে হবে, আমার ভালো পারফর্ম করতে হলে আমাকে আরও বেশি স্ট্রং হার্ড ওয়ার্ক করতে হবে এবং আমার জায়গায় জানি আমি থাকতে পারি, আমাকে বারবার আমাকে ছাড়িয়ে যেতে হবে। আমি মামুন এত বছর, এটাই ইম্পর্টেন্ট আমার পারফরমেন্স। দেশের জন্য আমি কি করতে পারবো, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। না আমরা ফাইট করে নিজের জায়গা ধরে নিব। অবশেষে দেশে প্রথমবারের মতো উদ্বোধন হলো আন্তর্জাতিক মানের রোলার স্কেটিং ট্র্যাক। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে ট্র্যাকের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এদিকে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় দারুণ খুশি দেশের বিভিন্ন বয়সের স্কেটাররা। পাশাপাশি ট্র্যাক তৈরি হওয়ায় অনুশীলনের সময় ঝুঁকিও অনেকে কমে যাবে বলে মনে করেন তারা। অন্যদিকে পুরান ঢাকায় আরেকটি স্কেটিং ট্র্যাক করার ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। দেশের স্কেটারদের অনেক দিনের দাবি ছিল একটি আন্তর্জাতিক মানের স্কেটিং ট্র্যাক, আর তা পেয়ে ছোট্ট স্কেটারদের খুশি যেন বাঁধনহারা। এতদিন বিভিন্ন জায়গায় যেখানে ঘুরে ঘুরে স্কেটিং করতে হতো, তারা এবার পেল নিজেদের পূর্ণাঙ্গ স্কেটিং ট্র্যাক। জাতীয় রোলার স্কেটিং ট্র্যাকের উদ্বোধন অনুষ্ঠানের আগ মুহূর্তে পল্টনের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পার্কিং এলাকার দৃশ্য ছিল এমনই। এখানেই তৈরি করা হয়েছে দেশের একমাত্র আন্তর্জাতিক মানের জাতীয় রোলার স্কেটিং ট্র্যাক, যা পেয়ে দারুণ খুশি সব বয়সের স্কেটার ও স্কেটিং কোচরা। আগে এই জায়গাটা যেরকম ছিল তার থেকে এখন অনেক উন্নতি হচ্ছে, এখানে স্কেটিং এর জন্য অনেক ভালো হচ্ছে আমাদের। এখন আমরা প্র্যাকটিসের সুযোগ পাবো, আমাদের স্পিডটা বাড়বে, আমরা ইন্টারন্যাশনাল প্লেয়ার হওয়ার সুযোগ পাবো। এরকম ট্র্যাক আগে পরে হয় নাই, এর অনেকটা বড়
ট্র্যাক আর ট্র্যাকটা অনেক ভালো করে বানানো হয়েছে। আমরা এখানে প্র্যাকটিস করবো, এখানে প্র্যাকটিস করে আমরা বাইরে যেতে পারবো, বিভিন্ন বড় বড় খেলা আমরা অংশগ্রহণ করতে পারবো। আগে যেমন পা ব্যথা হয়ে যেত, রিস্কও ছিল, ওটা এখন আর হবে না। এরকম একটা জায়গায় না হয়ে যদি বিভিন্ন জায়গায় হতো তাহলে আমাদের স্কেটিংটা আরো আগে যেত। ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা একটা ভালো পারফর্ম করতে পারবো, যে একটা ল্যাক অফ ছিল যে আমরা ট্র্যাক পাচ্ছি না, পারফর্ম করতে পারতেছি না, শুধু শুধু রোডে প্র্যাকটিস করতেছি, সেই জিনিসটা পূরণ হবে। এদিকে দেশের স্কেটিংকে বিশ্বমানে নিয়ে যেতে হলে সরকারি বেসরকারি অর্থায়ন বাড়ানোর দাবি ফেডারেশনের। অন্যদিকে আন্তর্জাতিক মানের স্কেটিং ট্র্যাকটি উদ্বোধন করে পুরান ঢাকায় আরো একটি ট্র্যাক তৈরি করার আশ্বাস দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এটা জাতীয় পর্যায়ের জন্য মোটামুটি চলে, আন্তর্জাতিক মানের জন্য একটা হয়, সেটাই আমরা আপিল করছি। ঢাকাতে, চিটাগং, খুলনাতে 1 মাসের মধ্যেই আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমরা মোটামুটি প্লেসও সিলেক্ট করে ফেলেছি। পুরনো ঢাকায় একটা ট্র্যাক যদি করা যায়, আমার কাছে একটা জায়গা রয়েছে, আমরা অবৈধভাবে এই জায়গাটুকু ছিল, আমরা সেটাকে উদ্ধার করেছি, আমাদের হাতে রয়েছে। আমরা এই জায়গাটুকু যদি তারা ব্যবহার করতে পারে, সেখানে যদি তারা দেখে যে না এটা সম্ভব, তাহলে আমরা এই খেলাকে পুরনো ঢাকায় জনপ্রিয় করার জন্য আমরা উদ্যোগ নেব। সেটা ফুটবল মাঠও করা সম্ভব না, ক্রিকেট মাঠ করা সম্ভব না, আমাদেরকে এরকম এই ধরনের কিছু খেলার জন্য ব্যবস্থা করতে হবে, লাইক আপনার স্কেটিং হতে পারে। আমরা আশা করি আমরা একটা ফ্রুটফুল কিছু আপনাদেরকে দিতে পারবো। আগামী বছর এই ট্র্যাকেই এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের লন্ডন ডার্বিতে আর্সেনালের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গানারদের 2-0 গোলে হারিয়েছে তারা। অন্যদিকে লা লিগায় সান্তিয়াগো বার্নাবুতে গ্রানাদাকে 1-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে লা লিগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে গ্রানাদার বিপক্ষে বেশ বড় জয়ের প্রত্যাশায় মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু খেলার শুরু থেকেই গ্রানাদার অতি রক্ষণাত্মক কৌশলের সামনে মুহুর্মুহু আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বেনিতেজের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই যেন নিজের ছায়া হয়েছিলেন আগের ম্যাচে 5 গোলের রেকর্ড গড়া রোনালদো। রাউল গঞ্জালেসকে ছোঁয়ার রেকর্ড সামনে থাকলেও এই ম্যাচে তিনি তা পারেননি। শেষ পর্যন্ত 55 মিনিটে স্কোর অ্যাসিস্ট করা বলকে অতিথিদের জালের ঠিকানায় পৌঁছে দিয়ে মাদ্রিদিস্তানদের লিড এনে দেন বেনজামা। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ওই 1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেনিতেজের শিষ্যরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এদিকে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে রোববার ইপিএল এ মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও টটেনহাম হটস্পারের মতো বড় বড় ক্লাবগুলো, যাতে হ্যাম্পশায়ারে সাউদাম্পটনের মুখোমুখি হবে রেড ডেভিলরা। এছাড়া ঘরের মাঠে লিভারপুল আতিথ্য দেবে নরউইচ সিটিকে। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এদিকে লন্ডনে হোয়াইট হার্ট লেনে স্পারদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস, যে ম্যাচটি শুরু হবে রোববার সন্ধ্যে 6:30টায়। জমে উঠেছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম, যেখানে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যটা বেশ জমিয়ে তুলেছে ছোট বড় ক্লাবগুলো। তারই ধারাবাহিকতায় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠ কাঁপাতে হাজির হচ্ছে এবার জায়ান্ট ক্লাবগুলো। 10 পয়েন্ট নিয়ে টেবিলে 3 নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের এই মৌসুমে 5 ম্যাচে এখন পর্যন্ত জয়ের সংখ্যা 3টিতে, একটি হার ও একটি ড্র নিয়ে ম্যানচেস্টার সিটি ও লিস্টার সিটির চেয়ে পিছিয়ে এখন রেড ডেভিলরা। তাই পয়েন্ট বাড়ানোর মিশনে এবার টেবিলের 11 নম্বরে থাকা সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভ্যান হলের দল, যে দলটির বিপক্ষে সবশেষ 5 দেখায় মাত্র দুবারই জয়ের দেখা পেয়েছে রুনিরা। এদিকে ইনজুরির কারণে এ ম্যাচে রেড ডেভিলরা পাচ্ছে না লুক শ ও ফিল জনসকে। তবে ভ্যান হলের জন্য স্বস্তির কারণ হচ্ছে এই ম্যাচেই হয়তো ইনজুরি কাটিয়ে ফিরবেন ইংলিশ তারকা স্ট্রাইকার ওয়েন রুনি। তবে ম্যাচটি যে অতিথিদের জন্য কঠিন হবে তা বলাই যায়, কারণ ইপিএল এর শেষ 21 অ্যাওয়ে ম্যাচের মাত্র 7টিতে যে জয়ের মুখ দেখেছে রেড ডেভিলরা। অন্যদিকে টেবিলে এক ধাপ পিছিয়ে থেকেই ঘরের মাঠ অ্যানফিল্ডে নরউইচ সিটিকে আতিথ্য দেবে লিভারপুল, যাদের বিপক্ষে লিগের শেষ 10 ম্যাচের 9টিতেই জয়ের রেকর্ড আছে স্বাগতিকদের। তবে অলরেডদের জন্য দুশ্চিন্তার কারণ ইনজুরির কারণে ম্যাচে জো অ্যালেন ও হেন্ডারসনের অনিশ্চয়তা। তবে তা নিয়ে অবশ্য ভাবছে না ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। বেন থেকে ড্যানি ইংস এবং বহুদিন পর দলে ফেরা ড্যানিয়েল স্টারিজদের নিয়েই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাতে চায় স্বাগতিকরা। এদিকে আরেক ম্যাচে হোয়াইট হার্ট লেনে স্পারদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। টেবিলের 6 নম্বরে থাকা প্যালেসের বিপক্ষে 12 নম্বরে থাকা টটেনহামের পরিসংখ্যানটা খুব বেশি ভালো নয়, কারণ ঘরের মাঠে এই প্রতিপক্ষের বিপক্ষে 6 ম্যাচের মাত্র একটিতেই জয় পেয়েছে স্পাররা, যদিও লিগের শেষ 7 ম্যাচের মাত্র একটিতেই হেরেছে তারা। তবে ডেম্বলের ইনজুরি আর এরিকসেনের অনিশ্চয়তা কিছুটা হলেও ভোগাবে স্বাগতিকদের। ফারজানা মুমু, সময় সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হল মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সাংবাদিক সমিতির আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সাংবাদিক সমিতিকে 1-0 গোলে হারিয়েছে শিক্ষক সমিতি।
ম্যাচকে ঘিরে শিক্ষক ও ছাত্রদের এক মিলন মেলায় পরিণত হয় পুরো মাঠ। ম্যাচে শিক্ষক সমিতির পক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাংবাদিক সমিতির পক্ষে বিভিন্ন গণমাধ্যমের ছাত্র প্রতিনিধিরা অংশ নেয়। শুরু থেকেই শিক্ষক সমিতির ফুটবলাররা প্রভাব বিস্তার করে খেলতে থাকে, যার ফলে গোলও পেতে দেরি হয়নি তাদের। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে গোল করে লিড নেয় শিক্ষক সমিতি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হয় শেষ পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শিক্ষক সমিতি। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরেফিন সিদ্দিকী। বর্তমান প্রেক্ষাপটে শিশু কিশোরদের কাছে সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে ক্রিকেট ফুটবল বেশি পরিচিত। তবে অন্যান্য খেলার প্রতিও যে তাদের আগ্রহ রয়েছে তা দেখা যায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন পরিচালিত হ্যান্ডবল একাডেমির প্রশিক্ষণ কেন্দ্রে। সারা সপ্তাহে পড়ালেখার ব্যস্ততা শেষে শুক্র ও শনিবার তাদের প্রিয় খেলা হ্যান্ডবলের প্রশিক্ষণ নিতে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উপস্থিত হয় এসব শিশু কিশোররা। প্রতিদিন স্কুলের একঘেয়েমি পড়ালেখা বর্তমানে শিশুদের খেলাধুলার সময় যেমন কেড়ে নিয়েছে, তেমনি একটু সময় মিললেও পাওয়া যায় না খেলার স্থান। আবার অন্যান্য খেলার চেয়ে সবার কাছে প্রিয় থাকে ক্রিকেট বা ফুটবল। তবে সবকিছু পিছনে ফেলে হ্যান্ডবলের প্রতিও এখন আগ্রহী হয়ে উঠেছে দেশের শিশু কিশোররা। এর প্রমাণও মিলল জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের একাডেমিতে 35 জন শিশু কিশোরদের নিয়ে পরিচালিত হচ্ছে হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্প। শেখার এমন সুযোগ পেয়ে বেশ খুশি এসব ক্ষুদে হ্যান্ডবল খেলোয়াড়রা। তারাও মেতে উঠেছে নির্মল আনন্দে। তবে শুধু একাডেমিতে সীমাবদ্ধ না থেকে একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করার স্বপ্ন এই ক্ষুদে হ্যান্ডবল খেলোয়াড়দের। নতুন যখন ট্রেনিং সেন্টার শুরু হয়েছে তখন শুক্র শনিবার প্র্যাকটিস করার জন্য একটা ওয়ে খুলে দেওয়া হচ্ছে, কারণ মেইনলি স্কুলে এতটা হ্যান্ডবল খেলা হয় না। বড় বড় স্কুলে ফুটবলের প্রতি সবাই চলে যায়। ফার্স্টে আমরা পোলার খেলছি, তো ওখান থেকে ভাবছি যে এখানে যদি প্র্যাকটিস করি আমরা এখান থেকে আবার বিভিন্ন টুর্নামেন্টও খেলতে পারি। আমি যদি বড় হই আমি ন্যাশনাল টিমে খেলতে পারবো। এদিকে ঘরে আটকে থাকা শিশুদের খেলার প্রতি আগ্রহী করে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন। পাশাপাশি এদের মধ্যে থেকেই ভবিষ্যতে জাতীয় দলের জন্য খেলোয়াড় বেরিয়ে আসবে বলে মনে করছেন তারা। কম্পিউটার এক হচ্ছে ফ্ল্যাট, এক পড়ালেখা নিয়ে তারা এত ব্যস্ত থাকে, খেলাধুলার কোনো সুযোগই পায় না। হ্যান্ডবল ফেডারেশন চিন্তা করছেন যে সব স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যদি আমরা সপ্তাহে 2 দিন ট্রেনিং করি, ওদেরও একটা ভবিষ্যৎ আছে। আমরা চিন্তা ভাবনা করতেছি এই খেলাটাকে আরো একটু যদি প্র্যাকটিস থেকে ওরা লিগে আরো বেশি বেশি যদি আমি ওদেরকে খেলাতে পারি, ওরা বেশি ডেভেলপ করবে। এসব শিশু কিশোরদের হাত ধরেই একদিন ক্রিকেট ফুটবলের মতো হ্যান্ডবলও অন্যতম জনপ্রিয় খেলার মর্যাদা পাবে, এমন বিশ্বাস সংশ্লিষ্টদের। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। সেনা কল্যাণ সংস্থার সৌজন্যে ইন্টার ডিওএইচএস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে মিরপুর ডিওএইচএস কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বনানী ডিওএইচএস। মিরপুর ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল খেলা। রাতের অন্ধকারে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হয় ম্যাচ, যা দেখতে অনেক দর্শক উপস্থিত হন। মাঠের খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। দুদল আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। এতে নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকে। পরে খেলা গড়ায় টাই ব্রেকে, যেখানে মিরপুরকে হারিয়ে শিরোপার আনন্দে মাতে বনানী। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার দেওয়া হয়। গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বিশ্বকর্মা পুজো উপলক্ষে জেলার কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জে প্রতিযোগিতার আয়োজন করা হয়। কালীগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত 2 কিলোমিটার এলাকা জুড়ে বাবু খালে চলে বর্ণিল নৌকা বাইচ প্রতিযোগিতা। গোপালগঞ্জ ছাড়াও মাদারীপুর, পিরোজপুর, নড়াইল, বরিশাল জেলার বিভিন্ন গ্রামের শতাধিক নৌকার দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বর্ণিল এই প্রতিযোগিতা উপভোগ করতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয় এই নৌকা বাইচ দেখতে। বাদ্যযন্ত্রের তাল আর উপস্থিত দর্শকদের করতালি প্রতিযোগিতায় বাড়তি উৎসাহ যোগায়। নৌকা বাইচের পাশাপাশি ভ্রাম্যমাণ নৌকার মেলা আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে। চলে গেলেন সাবেক জার্মান ফুটবল কোচ ডেটমার্ক ক্রেমার। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগার পর 90 বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুতে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। 1975 সালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব গ্রহণ করেন ক্রেমার, আর সে বছরই তার নেতৃত্বে ইউরোপিয়ান কাপের শিরোপা জেতে বাভারিয়ানরা। ক্রেমারের তত্ত্বাবধানে পরের বছরও ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিখ। তবে 1977 সালে বুন্দেসলিগায় শিরোপা জয়ে ব্যর্থ হওয়ায় কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। নিজের বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখ ছাড়াও বায়ার লেভারকুসেন, হার্থা বার্লিন ক্লাব ও জাতীয় দলের সহযোগী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রেমার। নিজ দেশের বাইরে যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার বিভিন্ন ক্লাবে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অভিজ্ঞ জার্মান কোচ। আর 1000 দিনও বাকি নেই।
এরপরই পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ 2018। সে উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কাউন্টডাউন শুরু হয়েছে আয়োজক দেশ রাশিয়ায়। মস্কো রেড স্কোয়ারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাউন্টডাউনের শুরু হয়। রাশিয়া ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো 2.5 বছরের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে কাউন্টডাউন ক্লকের উদ্বোধনের মধ্য দিয়ে মস্কোতে শুরু হয়ে গেছে বিশ্বকাপের আগাম উৎসব। বর্নিল এ আয়োজনে জার্মানির সাবেক ফুটবলার লোথার ম্যাথিউস, ইতালিয়ান ডিফেন্ডার জিয়ানলুকা জাম্ব্রোতা ও স্পেনের ফার্নান্দো হিয়ার উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করে। কাউন্টডাউন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মস্কোর প্রাণকেন্দ্র ক্রেমলিনে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট। ইতালি, স্পেন, জার্মানি আর স্বাগতিক রাশিয়ার অনূর্ধ্ব 16 দল অংশ নেবে এই টুর্নামেন্টে। তবে জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় নিজের শুভেচ্ছা বাণী পাঠিয়ে দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি চোখ ধাঁধানো বিশ্বকাপ আসর আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া জগতের ইতিহাস তৈরির প্রতিশ্রুতি রইল। এর মধ্য দিয়ে 2018-তে রাশিয়া ফুটবল প্রেমীদের মিলন মেলায় পরিণত হবে বলে প্রত্যাশা করছি। সেই সাথে সবার জন্য শুভকামনা রইল। কাউন্টডাউন আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের প্রস্তুতি সম্পর্কে বিশ্ববাসীকে ধারণা দিতে চাই। আশা করছি বিগত 3 বারের চ্যাম্পিয়নদের কিশোর ফুটবলারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টটি সবাই বেশ উপভোগ করবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফি। উন্মুক্ত মঞ্চে সর্বসাধারণের জন্য ট্রফিটি প্রদর্শন করা হয়। 2018 সালের 14 জুন রাশিয়ায় শুরু হবে এই ফুটবল মহাযজ্ঞ। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এবার ভারতের মাটিতে টাইগারদের সিরিজ জেতার মিশন। রোববার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত এ দলকে হারিয়ে শিরোপা জিততে আত্মবিশ্বাসী নাসিররা। ঈদের আগে নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের সিদ্ধান্ত নেবে বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত সালমারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হলেন ওয়াসিম আকরাম। বিপিএল এর নতুন এ দলে খেলবেন ক্রিস গেইল ও কাইডেন পোলার্ড, নিশ্চিত করল ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান। গেল সাড়া দিয়েছে খুব ভালো। গেল, পলার্ড, ওয়েস্ট ইন্ডিয়ানও সাড়া দিয়েছে। অফিসিয়ালি কনফার্ম হলেন যে উনি আমাদের সাথে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে ওয়াসিম আকরাম থাকবেন ইনশাল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে আগালেও তৃণমূল কাঠামোতে এখনো পিছিয়ে বাংলাদেশের ক্রিকেট। মত প্রিয় বিশ্লেষকদের রাজধানী কেন্দ্রিক উন্নয়নের দৃষ্টি বিসিবির। এবং ঘটনাবহুল লন্ডন ডার্বিতে আর্সেনালকে 2-0 গোলে হারালো চেলসি। লা লিগায় দুর্বল প্রতিপক্ষ গ্রানাডার বিপক্ষে রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়। আসলে এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।